আসসালামু আলাইকুম। আজকের দুনিয়ায় সবচেয়ে আলোচিত সমালোচিত একটি ইহুদি রাষ্ট্রের নাম ইসরায়েল, যাদের সহিংসতা হিংস্রতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আপনি হয়তো ছোটবেলা থেকেই আরব ইসরায়েলের যুদ্ধ, ফিলিস্তিনি মুসলমানদের উপর অতর্কিত নির্যাতন এবং হামলা শুনে শুনে অভ্যস্ত। কিন্তু আপনি কি জানেন এই অত্যাচারের শুরুটা কোথায়, বা কার মদদে দিয়ে শুরু হয় এই নির্যাতন? কিভাবেই বা প্রতিষ্ঠিত হলো এই ইসরায়েল নামক সমালোচিত এক রাষ্ট্রের? পাশাপাশি পৃথিবীর মানচিত্র থেকে এত বড় এক প্যালেস্তাইন মুছে গিয়ে রয়ে গেল অল্প একটি অংশ। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমাদের চলে যেতে হবে ইতিহাসের অনেক পেছনে। একটা সময় ছিল যখন ইহুদিরা ছিল এই পৃথিবীর সবচেয়ে আলোচিত যাযাবর জাতি। অস্তিত্ব রক্ষায় তারা বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে। যদিও এদের আদি নিবাস ছিল জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন অঞ্চলে, কিন্তু একসময় তারা জার্মানি সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু ইউরোপ সহ সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সাথে ওই সব অঞ্চলের লোকজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তারা এক প্রকার নির্যাতিত হয়েই বাঁচার পথ খুঁজে বেড়াচ্ছিল। সাল 1896 ইহুদি একজন নেতা থিওডর হাজল জায়নিজম নামে একটি ধারণা দেন। তিনি একাধারে লেখক, সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন। 1896 সালে তিনি ডের জোডেনস্টার নামে একটি বইয়ে জায়নিজমের ব্যাপারে ধারণা দেন। থিওডর হাজলের লেখালেখিতে শুরু হয় জায়নিজমের ধারণা। জায়ন শব্দটি মূলত জেরুজালেমকে বোঝায়, এবং জায়নিজম বলতে ইহুদিদের তথাকথিত প্রত্যেক ভূমিকে ফিরিয়ে দেওয়ার আন্দোলনকে বোঝায়। জায়নিজমের লক্ষ্য ছিল ইহুদিদের জন্য ফিলিস্তিনে আলাদা করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে। 1897 সালে শুরু হয় জায়নিজমের আনুষ্ঠানিকভাবে প্রথম সম্মেলন। ধীরে ধীরে বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা তাদের আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে থাকে। তাদের স্বপ্নরূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। কিন্তু হুট করে তো এত ইহুদিদের জন্য একটা আলাদা দেশ বানানো যায় না। রাষ্ট্রটা হবে কোথায়? 1903 সালের দিকে অবশ্য একবার ইহুদি রাষ্ট্রটি উগান্ডায় হওয়ার কথা ছিল, যা উগান্ডা স্কিম নামে পরিচিত। তাছাড়াও অন্য অন্য অঞ্চলে ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা যায় কিনা তা নিয়ে চলছিল আলোচনা। তাহলে ফিলিস্তিনকে কেন টার্গেট করা হলো, অন্য অন্য রাষ্ট্র কেন নয়? তৎকালীন সময়ে ফিলিস্তিন অঞ্চল ছিল অটোমান এম্পায়ারদের হাতে, আর এখানকার লোকজন মোটামুটি শান্তিতে বসবাস করত। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বেশিরভাগ অঞ্চল ছিল জনশূন্য। আবার ইহুদি, খ্রিস্টান, মুসলিম তিন ধর্মের জন্যই জেরুজালেম হচ্ছে পবিত্র শহর, যার কারণে তারা ফিলিস্তিন অঞ্চলকে ধরে নেয় বসবাসের জন্য উপযুক্ত। ফলে 1905 থেকে 1914 সালের মধ্যে ফিলিস্তিন অঞ্চলে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয়। এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্ক থেকে গ্লিসারিনের বাণিজ্য করত ইউরোপের বণিকেরা, যা ইউরোপের যুদ্ধাস্ত্রে চালিকা শক্তি হিসেবে বিবেচিত হতো। বলে রাখা ভালো, তখনকার সময় ইউরোপীয় অঞ্চলে ব্রিটেন এবং জার্মানি বিশেষ করে তারা তাদের ক্ষমতা প্রদর্শন করার জন্য মরিয়া হয়ে থাকতো, কিন্তু তুরস্ক বন্ধ করে দেয় গ্লিসারিনের বাণিজ্য। ঠিক তখনই কাইম ওয়াইজম্যান নামক এক ইহুদি রসায়নবিদ তার অ্যাসিটনের ফর্মুলা নিয়ে হাজির হয় ব্রিটিশদের কাছে। দ্যাটস এ গেম চেঞ্জিং মোমেন্ট, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক সুবিধা পায় গ্রেট ব্রিটেন। ফলে কৃতজ্ঞতা স্বরূপ ইহুদিদের কাঁধে বন্ধুত্বের হাত পড়ে ব্রিটেনের। ধীরে ধীরে ইহুদিদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সাল 1917 ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর ইহুদি একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে একটি পত্র পাঠায়। চিঠিটির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে বসবাসরত ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। ইতিহাসে হাত দিলে দেখা যায় এই বেলফোর ঘোষণাই ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল কারণ। এরই মধ্যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ফিলিস্তিনে বসবাসরত ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 20,000-এ। 1918 সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিডল ইস্টকে দুই ভাগে ভাগ করা হয়। এর মধ্যে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের হাতে। ব্রিটিশ 1948 পর্যন্ত ফিলিস্তিনকে শাসন করে। ব্রিটিশরা ক্ষমতায় আসার পর ইহুদিদের ধরে এনে ফিলিস্তিনে একত্রিত করার কাজ শুরু হয়, যার ফলে 1919 থেকে 1923 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে 35,000-এ পৌঁছে যায়। ধীরে ধীরে ফিলিস্তিন পরিণত হয় ইহুদিদের জন্য সেফ জোন হিসেবে, যার ফলে ইহুদিদের সংখ্যা সেখানে খুব দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। একই সাথে ইহুদি এবং ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি খুব কমন ইস্যুতে পরিণত হয়। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পরিণত হয়। 1933 সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসে, এবং হিটলারের সাথে ইহুদিদের সম্পর্ক সবাই জানা। হিটলারের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরা আশ্রয় দিয়ে থাকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, যার একটা বড় অংশ ফিলিস্তিনে চলে আসে। ব্রিটিশদের অপশাসন, ইহুদিদের দ্বারা ফিলিস্তিনিদের বাড়িঘর, জমিজমা দখল, সাথে অর্থনৈতিক দুরবস্থা, এই সব কারণই মূলত 1936 থেকে 1939 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের বিদ্রোহ করতে বাধ্য করে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1939 সালে ব্রিটেনের গভর্নমেন্ট একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করে। সেখানে বলা ছিল পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি রিফিউজি হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে আসবে, অর্থাৎ সংখ্যাটা কমিয়ে আনা হয়েছিল। ব্রিটেনের এই ধরনের পরিকল্পনা ভালোভাবে নেয়নি ইহুদিরা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের নিয়ে কি করা যায় সেটি নিয়ে শুরু হয় আলোচনা। তৎকালীন আমেরিকার রাষ্ট্রপ্রধান হ্যারি ট্রুম্যান চেয়েছিলেন অতি দ্রুত ফিলিস্তিনে বসবাসরত ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র দেওয়া হোক। আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ট্রুম্যান তখন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জোরালো অবস্থান তুলে ধরেন। মিস্টার ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1 লক্ষ ইহুদিদের অতি দ্রুত ফিলিস্তিনি ভূখণ্ডে জায়গা দেওয়া হোক। এই সময় ফিলিস্তিনে একই সাথে 2টি আন্দোলন চলমান। একদিকে ইহুদি জনগোষ্ঠীর নিজস্ব একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, অপরদিকে ফিলিস্তিনিদের নিজেদের দেশ বাঁচানোর আন্দোলন। আরবদের সাথে ইহুদিদের একের পর এক সংঘর্ষের প্রেক্ষিতে 1947 সালের ফেব্রুয়ারি মাসে প্যালেস্টাইন ইস্যুকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে যায় ব্রিটেন। তার ঠিক 2 মাস পর 1947 সালের 28 এপ্রিল জাতিসংঘ 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে, যাদের মতামত ছিল ফিলিস্তিনকে ভেঙে একটি ইহুদি এবং আরেকটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অতঃপর 29শে নভেম্বর 1947 ফিলিস্তিনে বসবাসরত ইহুদিরা রেডিওতে কান পেতে বসে আছে তাদের ভাগ্য না জানার জন্য। কারণ ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করা হয়। জাতিসংঘের প্রস্তাবটা ছিল কিছুটা এমন: ফিলিস্তিনকে ভেঙে 2টি ভাগ করা হবে। 6 লাখ ইহুদিদের জন্য থাকবে মূল ভূমির 55 ভাগ, আর ফিলিস্তিনের জন্য থাকবে 45 ভাগ, আর জেরুজালেম থাকবে আন্তর্জাতিক মালিকানায়। তখন 33টি দেশ এখানে পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় 13টি দেশ। তার মধ্যে নিরপেক্ষ থাকে 10টি দেশ, অর্থাৎ তারা কোনো পক্ষকেই ভোট দেয়নি। আরব রাষ্ট্রগুলো এই প্রস্তাবে বিরোধিতা করে জাতিসংঘ থেকে বের হয়ে গেলেও প্রস্তাবটি পাস হয়। ওইদিকে ফিলিস্তিনে বসবাসরত ইহুদিরা তাদের এতদিনের স্বপ্ন পূরণের খবর পেয়ে আনন্দে উল্লাসে মেতে উঠতে শুরু করে। অপরদিকে নিজস্ব ভূমিতে কোণঠাসা হয়ে পড়া ফিলিস্তিনিরা হারায় তাদের সার্বভৌমত্ব। মূল সমস্যাটা বেঁধে যায় এই জাতিসংঘের পক্ষপাতমূলক সিদ্ধান্তে। ফিলিস্তিনি মুসলমানরা কখনই এটি মেনে নিতে পারেনি যে তাদের দেশকে ভাগ করে আরেকটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই সময় ফিলিস্তিনি এবং ইহুদিদের মধ্যে বিদ্বেষ চরম আকারে ধারণ করে। ফিলিস্তিনি বিভিন্ন জায়গায় তখন ইহুদিদের সশস্ত্র গোষ্ঠীরা ধ্বংস, হত্যা এবং অত্যাচার চালাতে থাকে। ফলে প্রচুর ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং সেই সব জায়গায় নতুন নতুন ইহুদি আসতে শুরু করে। ঠিক এমন উত্তেজনাপূর্ণ অবস্থায় 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দেয়। ফলে 1948 সালের 15 মে শুরু হয় আরব এবং ইসরায়েলের প্রথম যুদ্ধ। যুদ্ধে ইরাক, সিরিয়া, লেবানন, মিশর এবং জর্ডান একযোগে অংশ নেয়। যুদ্ধের প্রথম দিকে আরবরা মোটামুটি বেশ অগ্রগতি করেছিল। তারা ইসরায়েলের উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে তারা পুরো ইসরায়েলি বাহিনীকে ঘিরে ফেলে। যুদ্ধে আরব বিশ্বের যখন জয় সুনিশ্চিত, ঠিক তখনই জাতিসংঘ 4 সপ্তাহের একটি যুদ্ধবিরতি দেয়। যুদ্ধবিরতির এই 4 সপ্তাহের মধ্যে ইসরায়েল তাদের সফল নেতৃত্বের প্রমাণ দেয়। বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় তারা মোটামুটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়, অর্থাৎ তারা যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র সহ নানা রকম সহযোগিতা পেয়ে থাকে। অপরদিকে আরব বিশ্বের নেতৃত্ব ছিল খুবই নড়বড়ে। তাদের নিজেদের মধ্যে প্রচুর ইউনিটির অভাব ছিল। পাশাপাশি অন্য কোনো রাষ্ট্র তাদের সহায়তার হাত বাড়ায়নি। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র ইহুদি বাহিনী পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করা শুরু করে এবং একের পর এক ফিলিস্তিনের জন্য বরাদ্দ করা অঞ্চল ইহুদিরা দখল করে নিতে শুরু করে। ফিলিস্তিনি অঞ্চল দখল করে নেওয়ার পর সেখান থেকে প্রায় 70,000-এরও বেশি ফিলিস্তিনি বের করে দেয়। সাল 1949। যুদ্ধের ফলাফল হিসেবে ফিলিস্তিনের আরব অঞ্চলগুলো ইসরায়েল, মিশর এবং জর্ডানের মধ্যে বিভিন্ন চুক্তির মাধ্যমে বিভক্ত হয়ে যায়। যুদ্ধের ফলে প্রায় 7 লাখ ফিলিস্তিনি গৃহহারা হয় এবং প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। আর ঠিক এভাবেই জন্ম হয় ইসরায়েল নামক একটি রাষ্ট্রের। ফিলিস্তিনে এখনো পর্যন্ত এই ঘটনাকে নাকবা বা বিপর্যয় বলে উল্লেখ করা হয়। আরব ইসরায়েলের প্রথম যুদ্ধে আরব বিশ্বের এমন শোচনীয় পরাজয়ের পেছনে মূলত দায়ী করা হয় আরব বিশ্বের নেতাদের।